হাই গাইস, ক্লাস 11 এখন ক্লাসটা রেগুলারলি করা চাপ হয়ে যাচ্ছে একটু, যাই হোক তবুও আমি চেষ্টা করবো যতটা করা যায়। ক্লাস 11-এর লাস্ট আমি পড়িয়েছিলাম ওই তাপগতিবিদ্যার প্রথম সূত্রর ফার্স্ট পার্টটা, সেকেন্ড পার্টটা করে দিচ্ছি। যদি সেকেন্ড পার্টে শেষ করতে পারি খুব ভালো, নইলে থার্ড পার্ট চলে আসবে আবার। তো শুরু করছি, দেখতে থাকো। তো সেকেন্ড পার্টে তাপগতিবিদ্যার প্রথম পার্টটা যদি ভালো মতো দেখে থাকো, তাহলে সেকেন্ড পার্টে আমরা যেগুলো পড়বো সেগুলো হলো সব থেকে প্রথম পড়বো দুটো প্রক্রিয়া, খুব ইম্পর্টেন্ট প্রক্রিয়া। হ্যাঁ, যে আমরা ফার্স্ট পার্টে দেখলাম যে কোনো একটা সিস্টেমকে যদি আমরা হিট দিই, সেই হিটটা তার মধ্যে দুটো ভাবে কাজ করে। একটা তার অভ্যন্তরীণ শক্তি বৃদ্ধি করে, আর একটা তার এক্সটার্নাল যে ওয়ার্ক ডানটা, সেই ওয়ার্ক ডানটা গ্যাসটা করে। এটাই ছিল তাপগতিবিদ্যার প্রথম সূত্র। তো যাই হোক, তারপরে দেখলাম যে তাপগতিবিদ্যার এই প্রথম সূত্রের এই পার্টটাতে এই যে গ্যাসের সিস্টেমটাতে কয়েকটা রাশি খুব ইম্পর্টেন্ট। কি কি? চাপ, আয়তন, উষ্ণতা এবং তোমার ভর, তাই তো। তো এবার আমরা গ্যাস নিয়ে যখন সর্বপ্রথম আমরা একদম আলোচনা শুরু করেছিলাম, তখন আমরা ক্লাস 10-এ পড়তাম যে আমরা যখন গ্যাস নিয়ে প্রথম আলোচনা করি, এবং গ্যাসের যে মানে বিভিন্ন ক্যারেক্টারিস্টিক যে পরিবর্তনগুলো হয় চাপের সাথে বলো উষ্ণতার সাথে, সেগুলো আমরা ক্লাস 10-এ শিখেছিলাম বয়েলের সূত্র, চার্চ সূত্র ইত্যাদির দ্বারা। তো আমরা বয়েলের সূত্র দেখেছিলাম যে দুটো জিনিস কনস্ট্যান্ট থাকতে হয়, ভর আর উষ্ণতা, তাহলে চাপের সাথে আয়তনটা চেঞ্জ হয়। তারপরে যদি ভর আর চাপ না থাকে তাহলে উষ্ণতার সাথে চেঞ্জ হয় আয়তন। তারপরে যদি উষ্ণতার স্থির থাকে ভরের সাথে, তাহলে চাপের সাথে উষ্ণতা স্থির না থাকে, মনে করো চাপ আর তোমার আয়তন স্থির, চাপ নয় আয়তন আর ভর স্থির, সেক্ষেত্রে চাপ উষ্ণতার সাথে পরিবর্তন হয়। এইসব বিভিন্ন রকম সূত্র শিখেছিলাম। তো যাই হোক, আমরা জানি যে এক কথায় যে গ্যাস যে সিস্টেমটা, সেটা তোমার চাপ আর আয়তন খুব একটা ইম্পর্টেন্ট জিনিস, উষ্ণতাও এর মধ্যে রয়েছে। হ্যাঁ, তো আমরা এখন যেটা পড়বো সেটা দুটো প্রক্রিয়া, খুব ইম্পর্টেন্ট প্রক্রিয়া। একটা বলে সমষ্ণ প্রক্রিয়া, একটা বলে রুদ্ধতাপ প্রক্রিয়া। আমরা যদি হিটটার কথা বাদ দিই, ওকে, হিট দিয়ে তো আমরা জানি সংকোচন প্রসারণ হয়। হ্যাঁ, তাছাড়াও আমরা জানি চাপ প্রয়োগ করেও কিন্তু কোনো গ্যাসের সংকোচন এবং প্রসারণ এই দুটো কিন্তু করা যায়। ওকে, চাপ প্রয়োগ করে যেমন সংকোচন হয়, চাপ রিলিজ করলে সেটা প্রসারণ হয়। ঠিক আছে। তো আমরা যদি কোনো একটা সিস্টেমের, বা সিস্টেম মানে কি, একটা কন্টেনারের গ্যাস রয়েছে, কোনো একটা সিস্টেমের চাপ আর আয়তন এই দুটো যদি আমরা পরিবর্তন করি, চাপের সাথে আয়তন পরিবর্তন হচ্ছে, দ্যাট ইজ ওকে, বাট এই দুটো পরিবর্তন হচ্ছে, কোনো একটা সিস্টেমের চাপ আর আয়তন পরিবর্তিত হচ্ছে। ওকে, এবার ওই সিস্টেমটাতে যদি উষ্ণতা মানে টেম্পারেচারটা যদি কনস্ট্যান্ট থাকে, মানে টেম্পারেচার এই চাপ আর আয়তন পরিবর্তন হওয়া সত্ত্বেও যদি উষ্ণতার কোনো রকম পরিবর্তন না হয়, তাহলে এই যে প্রসেসটা হলো, যেখানে আমি চাপ আর আয়তনের পরিবর্তন করলাম বা ঘটলো, সেই প্রসেসটাকে বলা হয় সমষ্ণ প্রক্রিয়া বা আইসোথার্মাল প্রসেস। ওকে, এবং যদি এই প্রসেসটাতে উষ্ণতার পরিবর্তন হয়, ওকে, কিভাবে হয় বুঝাচ্ছি, তাহলে সেই প্রসেসটাকে বলবো অ্যাডিয়াবেটিক প্রসেস বা তোমার রুদ্ধতাপ প্রক্রিয়া। ওকে, তো কিভাবে করব, কি কি শর্ত হতে পারে, কি মানে কি করলে এই পরিবর্তনগুলো হবে, কি করলে হবে না, সেটা একটু মন দিয়ে শোনো। সেটা হলো অ্যাডিয়াবেটিক প্রসেস মানে সমষ্ণ প্রক্রিয়া বা আইসোথার্মাল প্রসেস মানে, সাপোজ একটা কোনো কন্টেনারে গ্যাস রয়েছে। ওকে, গ্যাস রয়েছে, আমার হাতে রয়েছে চাপ আর আয়তন। আমি বলেছি এই দুটো প্রসেস, যে দুটো প্রসেস পড়াচ্ছি সেই দুটো প্রসেসে আমি অনলি চাপ আর আয়তন এই দুটোকে পরিবর্তন করব। ওকে, এবার সাপোজ এই প্রসেসটা যে পাত্রের মধ্যে হচ্ছে, সেই পাত্রটা মেটালিক, মানে তাপের সুপরিবাহী একটি পাত্র। ওকে, এবং প্রসেসটা মনে করো খুব স্লো হচ্ছে, কিন্তু খুবই স্লো একটা প্রসেস হচ্ছে। এতে কি হবে? এবার আমরা জানি গ্যাস যদি সংকুচিত হয়, মানে প্রেসার দিয়ে যদি গ্যাসকে সংকোচন করা হয়, তাহলে কিন্তু গ্যাসের মধ্যে তার গ্যাসের উষ্ণতা কিন্তু বেড়ে যায়। যার জন্যই তো গ্যাসের দুটো আপেক্ষিক তাপ হয়, তাই না, সিপি আর সিবি। কেন হয়? কারণ গ্যাসকে যদি আমরা সংকোচন করি, তাহলে কি হয়, তার কিন্তু গ্যাসটা কিন্তু গরম হয়ে যায়, মানে গ্যাসের মধ্যে কিন্তু অটোমেটিক টেম্পারেচার বেড়ে যায়, তার মধ্যে হিট তৈরি হয়। ওকে, সো বাইরে থেকে কোনো রকম তাপ না দিয়েও কিন্তু ওর মধ্যে টেম্পারেচার চেঞ্জ হচ্ছে। ওকে, অথবা তুমি যদি কোনো গ্যাসকে প্রসারিত করো, তাহলেও কিন্তু দেখা যাবে, এক সেকেন্ড, হ্যাঁ, তো কি বললাম, যদি কোনো গ্যাসকে প্রসারিত করো তাহলে দেখা যাবে যে গ্যাসটা কিন্তু
ওর প্রসারিত হওয়ার সময় কিন্তু ওর উষ্ণতা অটোমেটিক কমে যায়, মানে গ্যাসটা একটু ঠান্ডা হয়ে যায়। ওকে, এবার আমরা যদি এই চাপ আর আয়তন পরিবর্তন করছি, তার মানে চাপ আয়তন পরিবর্তন করলে উষ্ণতার পরিবর্তন অবশ্যই হচ্ছে, কারণ যদি আমি সংনমিত করি তাহলে টেম্পারেচার বেড়ে যাচ্ছে, মানে হিট তৈরি হচ্ছে, আর যদি প্রসারিত করি তাহলে ওর কি হচ্ছে, ঠান্ডা হয়ে যাচ্ছে। ওকে, এবার প্রশ্ন হলো আমি যদি এই প্রসেসটাই একটা মেটালিক পাত্রে করি এবং খুব স্লোলি করি, তাহলে কি হবে? যখন আমি সংকোচনটা করব তখন ওর মধ্যে যে এক্সট্রা হিটটা তৈরি হবে, সেই হিটটা কিন্তু মেটালিক পাত্র বলে সেটা কিন্তু এক্সট্রা হিটটা পরিবেশে বেরিয়ে যাওয়ার সুযোগ পাবে, সুপরিবাহী এক্সট্রা তাপটা কি হবে, মেটাল দিয়ে বেরিয়ে যাবে, মেটাল দিয়ে তাপ পরিবহন করতে পারে। অ্যাজ ওয়েল অ্যাজ যেহেতু প্রসেসটা স্লো, আস্তে, অর্থাৎ সেই জিনিসটা কিন্তু তাপটা বেরোনোর যথেষ্ট সুযোগটাও পাবে। অর্থাৎ কি হবে, প্রসারিত করার সংকুচিত করার পরে যে তাপটা তৈরি হলো সেই তাপটা কিন্তু পরিবেশে বেরিয়ে গেল, সো ওর টেম্পারেচার যা ছিল সেই টেম্পারেচারটা থাকলো। ওকে, অ্যাজ ওয়েল অ্যাজ আমি যদি এটাকে প্রসারিত করি তাহলে কি হচ্ছে, ওটা ঠান্ডা হয়ে যাচ্ছে। ওকে, অটোমেটিক ওর মধ্যে টেম্পারেচার কমে যাচ্ছে। কিন্তু তুমি যদি জানো যে তুমি পরিবেশের মধ্যে যদি একটা বরফ রেখে দাও, তো বরফটা আস্তে আস্তে গরম হয়, চা যদি ঠান্ডা চা মানে ঠান্ডা চা বলছি, মানে একদম ফ্রিজ থেকে জল বের করে রাখো, তো কিছুক্ষণ পরে দেখবো ওটা গরম হয়ে গেছে। কেন? কারণ তুমি জানো কোনো কিছুকে যদি রাখা হয় এবং তার টেম্পারেচার যদি পরিবেশের থেকে কম হয়, তাহলে সে কিন্তু পরিবেশ থেকে তাপ নেই। এবার এটা যদি প্রসারিত করি তাহলে কি হবে, ওটা ঠান্ডা হয়ে যাবে। কিন্তু যেহেতু সারফেসটা মেটালিক, প্রসেসটা স্লো, তাহলে পরিবেশ থেকে ওই এক্সট্রা তাপটা ঢোকার কিন্তু এর মধ্যে সুযোগ থাকবে। অর্থাৎ পরিবেশ থেকে সেই এক্সট্রা তাপটা ঢুকে কিন্তু ওর টেম্পারেচারটা আবার সেই স্থিরই রাখবে। ওকে, সো এই দুটো প্রসেস, এই প্রসেস দুটোতে কি দেখলাম যে প্রসেসটা যেহেতু মেটাল পাত্রে করা হচ্ছে এবং স্লো করা হচ্ছে, অর্থাৎ এতে কিন্তু যে এক্সট্রা হিট তৈরি হচ্ছে বা টেম্পারেচার ফল করছে সেটা কিন্তু পরিবেশ থেকে মেইনটেইন হয়ে যাচ্ছে। দ্যাটস মিন এর টেম্পারেচার কোনো চেঞ্জ হচ্ছে না এই প্রসেসটাতে। সেই জন্য প্রসেসটাকে বলা হয় আইসোথার্মাল প্রসেস বা সমষ্ণ প্রক্রিয়া। তবে এই প্রক্রিয়ার শর্ত, মেন দুটো কি শর্ত হতেই হবে? মেন দুটো শর্ত হলো আমার প্রসেসটাকে স্লো করতে হবে যাতে সুযোগটা পাই হিট আদান প্রদান করার, যাতে টেম্পারেচারটা কনস্ট্যান্ট থাকে। এখানে হিট আদান প্রদানের মিনস টেম্পারেচার কনস্ট্যান্ট থাকা হতো, হ্যাঁ। ওকে, আর মেটাল পাত্রে করতে হবে যাতে হিট আদান প্রদানটা করার করতে পারে। ওকে, এই হলো তোমার সমষ্ণ প্রক্রিয়া। এবার যদি আমি রুদ্ধতাপ প্রক্রিয়া বলি, রুদ্ধতাপ প্রক্রিয়া যে পাত্রে করবো সেটা প্রথমে হতে হবে নন মেটাল। কি হতে হবে? নন মেটাল। আর প্রসেসটা হবে ফাস্ট, ভেরি ফাস্ট। এতে কি হবে? এতে হলো আমি যখন সংকুচিত করব তখন এর মধ্যে যে এক্সট্রা হিটটা তৈরি হবে সেই হিটটা বেরোনোর কোনো জায়গা থাকবে না। ওকে, অ্যাজ ওয়েল অ্যাজ যদি এটা প্রসারিত করি এর মধ্যে যে টেম্পারেচারটা ফল করবে তার ফলে বাইরে থেকে কোনো রকম হিট এর মধ্যে ঢোকার সুযোগ পাবে না, অর্থাৎ এর টেম্পারেচার পরিবর্তন হবে। তাহলে যদি রুদ্ধতাপ প্রক্রিয়ার সংজ্ঞা বলি তাহলে কি বলবো, যে প্রক্রিয়ায় আমরা চাপ আর আয়তনটা পরিবর্তন করছি বাট কোন রকম হিটকে বাইরে অ্যালাউ করছি না বা বাইরে থেকে ভেতরেও অ্যালাউ করছি না, দ্যাটস মিন এই প্রসেসে টেম্পারেচারের পরিবর্তনটা হচ্ছে। এই প্রসেসটাকে বলবো অ্যাডিয়াবেটিক প্রসেস বা তোমার রুদ্ধতাপ প্রক্রিয়া, যে প্রক্রিয়ায় মেন শর্ত হলো বা সেটা হলো কি নন মেটালিক হবে, মানে তোমার তাপের কুপরিবাহী হবে আর প্রসেসটা ফাস্ট হতে হবে। ওকে, আচ্ছা, এবার প্রশ্ন হলো আমরা সমষ্ণ প্রক্রিয়া পেয়ে গেলাম, রুদ্ধতাপ প্রক্রিয়া পেয়ে গেলাম। এবার সমষ্ণ যে প্রক্রিয়াটা সেটাতে দেখো উষ্ণতা স্থির, ভর তো স্থিরই, কারণ এগুলা সংকোচন প্রসারণে গ্যাসের পার্টিকেল কমে যায় না, বেরিয়ে যায় না, বা ভর কোনো পরিবর্তন হয় না। তো প্রথম কেসটা যেটা সমষ্ণ প্রক্রিয়া, সেখানে দেখছি আমি উষ্ণতা স্থির, ভর স্থির, চাপ আর আয়তনের পরিবর্তন হচ্ছে। দ্যাটস মিন ওই প্রসেসটা কিন্তু বয়েলের সূত্র মেনে চলে। ওকে, বাট সেকেন্ড প্রসেসটাও চাপ আর আয়তনের পরিবর্তন হচ্ছে, বাট সেখানে কিন্তু উষ্ণতা স্থির নয়, তাই না? উষ্ণতা যদি স্থির না হয়ে যদি চাপ আর আয়তনের পরিবর্তন করি তাহলে কিন্তু আমরা কোনো সূত্র জানি না। তো সেক্ষেত্রে ও কোন সূত্র মেনে চলবে তার সমীকরণটা কি সেটা আমরা দেখবো, ঠিক আছে? তাহলে সমষ্ণ প্রক্রিয়াতে যদি আসি, তো সমষ্ণ প্রক্রিয়া মিনস এ কিন্তু বয়েলের সূত্র, দ্যাট ইজ পিভি ইকুয়াল টু ধ্রুবক, এটা মেনে চলে। আচ্ছা, রুদ্ধতাপ প্রক্রিয়া যে সূত্রটা মেনে চলে সেটা বলে দিচ্ছি কি সূত্র, আমি সেটা প্রমাণ করে দেখিয়ে দেবো। রুদ্ধতাপ প্রক্রিয়া যে সূত্রটা মেনে চলে সেটা হলো পি ভি টু দি পাওয়ার গামা ইকুয়াল টু ধ্রুবক। গামা সম্বন্ধে তোমরা জেনেছো আগে, গামা হলো তোমার দুটো মানে আপেক্ষিক তাপের অনুপাত, সিপি বাই সিবি কে গামা বলা হয়। এটা আমি প্রমাণ করে দেখাবো, কোনো চাপ নাই, খুব ইম্পর্টেন্ট এটা প্রমাণ। তবে আমরা এটা জানি যে সমষ্ণ প্রক্রিয়ার ক্ষেত্রে পিভি ইকুয়াল টু ধ্রুবক, এই সূত্রটা কিন্তু মেনে চলে। ওকে, সো আমি সমষ্ণ প্রক্রিয়া এটা জানলাম। এবার আমরা যেটা দেখবো সেটা হলো, আর সমষ্ণ প্রক্রিয়ার গ্রাফটাও কিন্তু বয়েলের গ্রাফের মতো, মানে দ্যাটস মিন এরকম। ওকে, এরকম শুধু রুদ্ধতাপ প্রক্রিয়ার গ্রাফটাও মোটামুটি এরকম, শুধু জাস্ট একটু বেশি খাড়া, এরকম
ঠিক আছে, কেন খারাপ সেটা আমরা দেখাবো, কারণ ওটাও পিভির এটাও পিভির সমীকরণ তো, আর পিভি গ্রাফগুলো এরকমই হয়, শুধু এটা খাড়া কেন সেটা আমরা দেখাবো একটু পরে, যে নতিটা এর বেশি হয়, মানে রুদ্রতাপের নতিটা বেশি হয়, কেন হয় দেখাচ্ছি একটু মানে। তো যাই হোক সেটা আসছি পরে। এবার মেন কথা হলো সমস্ত প্রক্রিয়া পেয়ে গেছি, সমস্ত প্রক্রিয়ায় কার্যটা বের করতে হবে, রুদ্রতাপ প্রক্রিয়ায় কার্যটা বের করতে হবে। আগে আমি সমস্ত প্রক্রিয়া নিয়ে একটু এগিয়ে যাই, তারপর রুদ্রতাপ প্রক্রিয়া নিয়ে করছি। হ্যাঁ, মানে ব্যাপারটা কি, গ্যাস যেহেতু প্রসারিত হচ্ছে কাজ তো করছে, তাই না? আমি জানি গ্যাস প্রসারিত হওয়া মানে তার মধ্যে যাই হোক প্রসারণ হওয়া মানে কিন্তু গ্যাস কাজ করে, কাজটা কি পি ডি ভি, পি ভলিউমের পরিবর্তন। ওকে, তাহলে করা যাক। তাহলে আমরা এখন যেটা করবো সেটা হলো সমস্ত প্রক্রিয়ায় কার্যের রাশিমালাটা বের করবো, ঠিক আছে? তো সমস্ত প্রক্রিয়ায় যে কার্যের রাশিমালা হবে সেটা আমরা জানি, ডিডব্লিউ কি হবে, দ্যাট ইজ ইকুয়াল টু ইন্টিগ্রেশন পি ডি ভি। ওকে, লিমিট কি হবে, অবভিয়াসলি ভি ওয়ান টু ভি টু। মনে করলাম যে আমি চাপ চাপ পরিবর্তন করে সামথিং আয়তন পরিবর্তন করলাম, বাট এখানে একটা কথা আছে, চাপ পরিবর্তন করে আয়তন পরিবর্তন করলাম। আগে যখন আমরা গ্যাস দ্বারা কার্য শিখেছিলাম এই পিস্টনে, তখন কিন্তু আমরা পিডিভি ইন্টিগ্রেশন করে পি কে বাইরে করে ভি টু মাইনাস ভি ওয়ান করে দিয়েছিলাম, তাই না? বাট ইন দিস কেস আমরা কিন্তু পি কে বাইরে করতে পারবো না, বিকজ পি কনস্ট্যান্ট নয়। কেন নয়? কারণ আমি এমন একটা প্রসেস করছি এখানে কার্যটা বের করার সময়, যে প্রসেসটাতে আমি বলছি চাপ পরিবর্তন করে আয়তন পরিবর্তন করা হচ্ছে, দ্যাটস মিন চাপ এন্ড আয়তন দুটোই ভেরিয়েবল। বাট আবার ইন্টিগ্রেশন বলে এটার সাথে যদি রিলেটেবল না হয় তাহলে তার ইন্টিগ্রেশন তো হয় না। সো আমাকে পি কে ভি দিয়ে ট্রান্সফার করার চেষ্টা করতে হবে। এবার মনে রাখবে, যে কোনো গ্যাস তাকে আমি যাই করি না কেন, উষ্ণতা পরিবর্তন করি না করি যাই করি না কেন, সেই গ্যাসটা কিন্তু আমরা যে গ্যাসগুলো নিয়ে কাজ করছি সব কিন্তু আদর্শ গ্যাস হিসেবে ধরি, নইলে বয়সূত্র তো মানবেই না, তাই না? সো যে কোনো গ্যাস আদর্শ গ্যাস বয়সূত্র মানছে না সেটা দেখে আমার লাভ নাই, তবে পিভি ইজ ইকুয়াল টু আরটি এটা মেনে চলবেই। ওকে, সো পিভি ইকুয়াল টু আরটি যদি আমরা জানি, তাহলে এখান থেকে পি ভ্যালু কি কত হবে, পি ইজ ইকুয়াল টু আরটি বাই ভি। তাহলে এখানে যদি পিটাকে চেঞ্জ করে দিই আরটি বাই ভি দিয়ে, তাহলে সেটা ইন্টিগ্রেবল হয়ে যাবে। So that is equal to integration v1 to v2 RT by v dv। বুঝা গেল? এবার দেখো আর হলো ইউনিভার্সাল কনস্ট্যান্ট, সো এখানে কোনো চাপ নাই, গ্যাস কনস্ট্যান্ট কেউ বলতে পারবে না যে তুমি কারোর সাথে পরিবর্তন হয় ইত্যাদি ইত্যাদি। সো আর বেরিয়ে গেল। এবার থাকলো টি, প্রসেসটা কি প্রসেস, আইসোথার্মাল প্রসেস, মানে তোমার সম্মোষ্ণ প্রক্রিয়া, উষ্ণতা তো ওখানে কনস্ট্যান্ট, তাই না? প্রক্রিয়াটা এমন যে উষ্ণতা কনস্ট্যান্ট থাকবে, কোনো রকম হিট মানে এক্সট্রা হিট হলে বেরিয়ে যাবে তাও উষ্ণতা কনস্ট্যান্ট, হিট টেম্পারেচার কমে গেলে বাইরে থেকে হিট ঢুকে যাবে তাও উষ্ণতা কনস্ট্যান্ট। সো টিও বেরিয়ে গেল, ইন্টিগ্রেশনের মধ্যে থাকলো কি ডিভি বাই ডি, লিমিট কি ভি1 টু ভি2। ওকে, সো আমি কি পেলাম ডিডব্লিউ, সরি ডিডব্লিউ কিন্তু ডাব্লিউ, ডিডব্লিউ মানে পিডিভি, ডাব্লিউ মানে ইন্টিগ্রেশন, আফটার ইন্টিগ্রেশন দ্যাট ইজ কল্ড ডাব্লিউ। ওকে, সো এখান থেকে পাচ্ছি W is equal to RT। এবার ইন্টিগ্রেশন dV বাই V, dV বাই ইন্টিগ্রেশন হয় ln V log। সো এখান থেকে হয়ে গেল ln V, লিমিট বসিয়ে দিই, লিমিট V1 টু V2। ওকে, সো এখান থেকে ইন্টিগ্রেশন তোমরা শিখেছি আমি আগের সব ক্লাসগুলোতে দেখবে, যদি অসুবিধা হয় বলবে। সো RT বসিয়ে দিলাম, এবার লিমিট বসাও ln v2 মাইনাস ln v1, মানে ln v অ্যান্সার, আপার লিমিট উইথ দ্য অ্যান্সার মাইনাস লোয়ার লিমিট উইথ দ্য অ্যান্সার। ওকে, সো দ্যাট ইজ ইকুয়াল টু RT। এবার আমরা জানি ln বা লগ এদের বিয়োগ মানে ভাগ, সো ln v2 বাই v1, ব্যাস হয়ে গেল। এটাই হলো তাহলে সমস্ত প্রক্রিয়ায় কৃতকার্যের রাশিমালা। খুব ইম্পর্টেন্ট রাশিমালা, কার্যচক্রে লাগে, হিট ইঞ্জিনে খুব প্রয়োজন। সব মন দিয়ে দেখো এবং মনে রাখবে, ঠিক আছে? প্র্যাকটিস করবে, খুব সুন্দর, পরীক্ষার জন্য খুব ইম্পর্টেন্ট। ওকে, এই হলো তোমার সমস্ত প্রক্রিয়ায় কার্যের রাশিমালা। এবার অনেক সময় তোমার দেখা যায় যে এই কার্যের রাশিমালাটা আরটি ln v2 বাই v1 নেই, তার বদলে p1 বাই p2 আছে। কি করে আসে? কারণ আমরা জানি সমস্ত প্রক্রিয়া বয়েলের সূত্র মেনে চলে। আসলে বয়েলের সূত্র মেনে চলে মানে এই সমীকরণটা মেনে চলে p1 v1 ইকুয়াল টু p2 v2,
কারণ পিভি ইকুয়াল টু কনস্ট্যান্ট। সো এখান থেকে আমরা v2 বাই v1 যদি বের করি তাহলে দেখবো p1 টা থেকে গেল p2 টা চলে এলো, তাহলে p1 বাই p2। সো এখানে v2 বাই v1 যাবে, p1 বাই p2 ইউজ করতে পারি। সো সমস্ত প্রক্রিয়া কার্যের রাশিমালা RTL এর v2 বাই v1 যেমন হয় তেমন RTL এর p1 বাই p2 ও হয়। হয়ে গেল, এটা হলো সমস্ত প্রক্রিয়া। ক্লিয়ার? সমস্ত প্রক্রিয়া এবং সমস্ত প্রক্রিয়া কার্য এবং তার গ্রাফটা দেখে দিলাম। চলো আমরা রুদ্ধতা প্রক্রিয়া চলে যাই। সো রুদ্ধতা প্রক্রিয়া ঢুকছি। রুদ্ধতা প্রক্রিয়া তো বললাম কাকে বলে, নন মেটালিক একটা কুপরিবাহী পাত্রে যদি ফার্স্ট কোনো চাপ আয়তনের পরিবর্তন করা হয় তাহলে বাইরে থেকে হিট ঢোকার বা এক্সট্রা হিটটা বেরোনোর কোনো সুযোগ থাকে না, দ্যাটস মিন ওর টেম্পারেচার কিন্তু পরিবর্তন হয়। সেই প্রক্রিয়াটাকে বলবো আমরা তোমার রুদ্ধতা প্রক্রিয়া, যে প্রক্রিয়ায় এই টেম্পারেচারটা চেঞ্জ হচ্ছে। ওকে, সো রুদ্ধতা প্রক্রিয়া জেনে গেলাম। রুদ্ধতা প্রক্রিয়ার শর্ত জেনে গেছি যে কুপরিবাহী পাত্র নিতে হবে এবং তোমার কি করতে হবে, প্রসেসটা ফাস্ট করতে হবে। ওকে, তো এই প্রসেসে আমরা কার্যে ঢোকার আগে আমরা একটু এই সমীকরণটা প্রমাণ করবো যে পিভি টু দি পাওয়ার গামা ইকুয়াল টু ধ্রুবক। এটা প্রমাণ করার আগে রুদ্ধতাপের কয়েকটা কথা বলে দিই। সেটা হলো খুব ইম্পর্টেন্ট দুটো টার্ম, সেটা হলো রুদ্ধতাপ উষ্ণীকরণ এবং রুদ্ধতাপ শীতলীকরণ। আচ্ছা, রুদ্ধতাপ প্রক্রিয়া, রুদ্ধতাপ প্রক্রিয়া হোক আর যে প্রক্রিয়া হোক সবকিছুই কিন্তু তাপগতিবিদ্যার প্রথম সূত্র মেনে চলবে। সো তাপগতিবিদ্যার প্রথম সূত্র থেকে আমরা পাই dq is equal to du plus dw. Okay, so dq is equal to du means u2 minus u1 plus dw work. এটা আমরা জানি, তাই তো? dw সব কিছু pdv লেখা যাবে না, কারণ দেখতে হবে সেখানে v কনস্ট্যান্ট কি কনস্ট্যান্ট না। যদি স্থির আয়তনিক পদ্ধতি হয় সেক্ষেত্রে কিন্তু হয় না v। সো এটা হলো তাপগতিবিদ্যার প্রথম সূত্র। ওকে, এবার তাপগতিবিদ্যার প্রথম সূত্রটা আমি জানি সব জায়গায় অ্যাপ্লিকেবল। যদি এই সূত্রটা আমি রুদ্ধতাপে ইন্ট্রোডিউস করি তাহলে রুদ্ধতাপে আমরা জানি রুদ্ধতাপ এমন একটা প্রক্রিয়া যে প্রক্রিয়ায় ডিকিউটা কিন্তু শূন্য, মানে কোনো রকম হিট কিন্তু এর মধ্যে অ্যালাউ করা হয় না, বা কোনো রকম হিট এই প্রসেসে ঢোকে না, বা কোনো রকম হিট এখান থেকে বের হয় না। দ্যাটস মিন ডিকিউ ইজ ইকুয়াল টু 0। সো ওখানে যদি আমি তাপগতিবিদ্যার প্রথম সূত্রটাকে একটু ঠিক করি তাহলে সেখানে দাঁড়াবে যে 0 ইজ ইকুয়াল টু u2 minus u1 plus dw। এখান থেকে বেরোবে dw is equal to minus u2 minus u1। ওকে, এবার মন দিয়ে দেখো, ক্লিয়ার? তাহলে এটা রুদ্ধতাপ প্রক্রিয়ার ট্রু। এবার আমরা জানি যে তাপগতিবিদ্যার প্রথম সূত্রে যে হিটটা দেওয়া হয় সেই হিটটার একটা পার্ট অভ্যন্তরীণ শক্তি বৃদ্ধি করে, একটা পার্ট কাজ করে। অভ্যন্তরীণ শক্তির ব্যাপারটা কি জানিস, মনে আছে? অভ্যন্তরীণ শক্তি মানে একটা গ্যাসের ভিতরে যে পার্টিকেল গুলো থাকে তার গতিশক্তি, সেটা ডিপেন্ড করে কার উপর? একমাত্র উষ্ণতা। উষ্ণতা চেঞ্জ হলেই গ্যাসের গতিশক্তি চেঞ্জ হয়, দ্যাটস মিন অভ্যন্তরীণ শক্তি চেঞ্জ হয়। উষ্ণতা ছাড়া আর কোনো কিছুর উপর ডিপেন্ড করে না। গ্যাসের উষ্ণতা বেড়ে গেছে মানে অভ্যন্তরীণ শক্তি বেড়েছে, অভ্যন্তরীণ শক্তি বেড়েছে মানে উষ্ণতা বেড়েছে, অভ্যন্তরীণ শক্তি কমেছে মানে উষ্ণতা কমেছে, উষ্ণতা কমেছে মানে অভ্যন্তরীণ শক্তি কমেছে। একমাত্র উষ্ণতার সাথে অভ্যন্তরীণ শক্তি ডিপেন্ড করে, আর কারোর উপর করে না। ওকে, সো এই সমীকরণটা বুঝতে পারলে এটা তাহলে এটা তাপগতিবিদ্যার সূত্রের মানে প্রথম সূত্রের একটু চেঞ্জ লুক ফর রুদ্ধতাপ প্রক্রিয়া। ওকে, তাহলে রুদ্ধতাপ প্রক্রিয়া dw is equal to minus u2 minus u1। ওকে, এবার আমরা রুদ্ধতাপ প্রক্রিয়ায় দুটো কাজ করছি। রুদ্ধতাপ মানে কি? রুদ্ধতাপ প্রক্রিয়া কি? চাপ আর আয়তনের পরিবর্তন। এবার আয়তন দু রকমের হয়, একটা হলো সংকোচন, একটা প্রসারণ। মানে আয়তনের পরিবর্তন মানে আমরা সেটাকে আয়তন বৃদ্ধি করতে পারি, আয়তন হ্রাস করতে পারি, তাই তো? সো এবার যদি আমরা আয়তন প্রথমে বৃদ্ধি করি, মনে করো সাপোজ কোনো একটা প্রথমে আয়তন বৃদ্ধি করছি বা চাপটা বৃদ্ধি করছি, মনে করো তোমার চাপ বৃদ্ধি করলে আয়তন কমবে। টায়ারে হাওয়া ভরছো, তাহলে এক্ষেত্রে কি হয়? চাপটা বৃদ্ধি পায়। কি হয়? চাপটা বৃদ্ধি পায়, তাই তো? চাপটা বৃদ্ধি পায়। আচ্ছা, এক্ষেত্রে কিন্তু একটু কনসেপ্টটা আলাদা। আমি টায়ারে হাওয়া ভরছি মানে কিন্তু টায়ারে ভর পাল্টাচ্ছে, টায়ারে হাওয়াটা বাড়ছে মানে টায়ারে আমি আয়তনটা বাড়ছে দেখছি, এবং সেই বাড়াটা কিন্তু ওর ভর পাল্টাচ্ছে বলে বাড়ছে। কিন্তু অ্যাকচুয়ালি টায়ারে যখন আমি প্রেসারটা দিয়ে হাওয়া ভরি, প্রেসার দিয়ে ওর মধ্যে, তার মানে কি ওই গ্যাসটা কিন্তু সংকোচন হচ্ছে, গ্যাসটাকে ওর মধ্যে কিন্তু সংকুচিত করছি। ওকে, তাহলে আমি যখন টায়ারে হাওয়া ভরছি বা গ্যাসটাকে সংকুচিত করছি এবং প্রসেসটা খুব ফাস্ট, তাহলে আমি রুদ্ধতাপ প্রক্রিয়ায় গ্যাসটাকে সংকুচিত করছি। এবং রুদ্ধতাপ প্রক্রিয়ায় যদি গ্যাসকে আমি সংকুচিত করি তাহলে ওর আয়তন কি হচ্ছে? কমছে। কি হচ্ছে? আয়তন কমছে। যদি আয়তন কমে তাহলে ওই গ্যাসটা যে কার্য করছে ডিডব্লিউ ইজ ইকুয়াল টু আমরা জানি পি
dv, that is p v2 minus v1. আয়তন কমছে means v2 is less than v1 এবং v2 যদি v1 এর থেকে কম হয় that means dw is negative. দেখো বুঝতে পারলে? আমি প্রেসার দিয়ে যদি রুদ্ধতাপ প্রক্রিয়ায় খুব স্পিডে প্রেসার দিয়ে কোনো কিছু যদি আয়তন কমাই তাহলে তার কার্যটা কি হয়? নেগেটিভ। ওকে, তাহলে রুদ্ধতাপ প্রক্রিয়ায় যদি আমি আয়তন কমাই বা প্রেসার দিয়ে আয়তন কমাই মানে সংকোচন করি, সেই সংকোচনে dw নেগেটিভ হয়, তাহলে dw is নেগেটিভ। dw is কি? নেগেটিভ, and this is negative u2 minus u1, that is নেগেটিভ নেগেটিভ কেটে গেল। সো এখান থেকে দেখা গেল যে u2, তার মানে u2 minus u1 is পজিটিভ, নেগেটিভ নেগেটিভ কেটে গেল নাকি? u2 minus u1 is পজিটিভ, that is u2 is greater than u1। দেখো কথাটা বুঝলে কিনা? তার মানে আমি যদি রুদ্ধতাপ সংকোচন করি তাহলে সেক্ষেত্রে আয়তন কমে, আয়তন কমে মানে dw নেগেটিভ, dw নেগেটিভ মানে u2 greater than u1, u2 greater than u1 মানে অভ্যন্তরীণ শক্তি বৃদ্ধি পায়, অভ্যন্তরীণ শক্তি বৃদ্ধি পায় মানে ওই গ্যাসটার টেম্পারেচার বৃদ্ধি পায়। অর্থাৎ রুদ্ধতাপ প্রক্রিয়ায় কোনো কিছু সংকোচন করলে ওই গ্যাসটা কিন্তু গরম হয়ে যায়। ওকে, সো টায়ার পাম্প করতে গেলে টায়ারটা গরম হয়। এবার টায়ার যদি আমি ফাটিয়ে দিই, টায়ার যদি ফাটিয়ে দিই তাহলে কিন্তু হাওয়াটা রিলিজ করে, দ্যাটস মিন চাপটা রিলিজ করে, দ্যাটস মিন হাওয়াটা ছড়িয়ে যায়, দ্যাটস মিন আয়তনটা প্রসারিত হয়। এটা কিন্তু প্রসারণ, ঠিক আছে? তো এই প্রসেসে যদি আয়তন প্রসারণ হয় দ্যাটস মিন dw is pdv, v2 এর প্রসারণ মানে v2 is greater than v1, দ্যাটস মিন dw is v2 is greater than v1, দ্যাটস মিন dw is positive, দ্যাটস মিন dw is positive মানে এটা পজিটিভ থাকলো, এটা পজিটিভ মানে এটা নেগেটিভ দিকে নিয়ে চলে আসি, তাহলে এটা নেগেটিভ হয়ে গেল, এখানে নেগেটিভ থাকলো না, দ্যাটস মিন u2 minus u1 is negative, that is u1 এক্ষেত্রে greater than u2 হয় বা u2 is less than u1 হয়, দ্যাটস মিন এই গ্যাসটার অভ্যন্তরীণ শক্তিটা কিন্তু কমে যায়। অভ্যন্তরীণ শক্তি কমে যাওয়া মানে, অভ্যন্তরীণ শক্তি কমে যাওয়া মানে কিন্তু গ্যাসটার উষ্ণতা কমে যায়। বোঝা গেল? সো রুদ্ধতাপ প্রসারণে কি হয়? গ্যাসের উষ্ণতা কমে যায়। সেই জন্য রুদ্ধতাপ সংকোচনকে বলা হয় রুদ্ধতাপ উষ্ণীকরণ, আর রুদ্ধতাপ প্রসারণকে বলা হয় রুদ্ধতাপ শীতলীকরণ। যাই হোক, এবার আমরা পিভি টু দি পাওয়ার গামা ইকুয়াল টু ধ্রুবক এই জিনিসটা প্রমাণ করবো এবং রুদ্ধতাপের কার্য দেখাবো। দেখো ডাস্টারটা 12টা বেজে গেছে। তাহলে পিভি টু দি পাওয়ার গামা ইকুয়াল টু ধ্রুবক, খুব ইম্পর্টেন্ট একটা জায়গা, মন দিয়ে দেখবে, একটু বড় ক্যালকুলেশন, পারলে টুকতে থাকবে, নইলে আগেরটা ধরতে পারবে না কি হলো। পিভি টু দি পাওয়ার গামা ইকুয়াল টু ধ্রুবক সমান, মন দিয়ে দেখো, পিভি টু দি পাওয়ার গামা ইকুয়াল টু ধ্রুবক কখনোই রুদ্ধতাপ প্রক্রিয়ার ক্ষেত্রে। আমি কিভাবে পৌঁছাচ্ছি দেখো, সবসময় শুরু করবো আমি তাপ গতিবিদ্যার প্রথম সূত্র থেকে। কি দিয়ে শুরু করবো? তাপ গতিবিদ্যার প্রথম সূত্র। একটা সিস্টেম নিলাম, গ্যাস নিলাম, চাপ আয়তন ইত্যাদি পরিবর্তন হবে, যাই হোক না কেন এটা তাপ গতিবিদ্যার প্রথম সূত্র মেনে চলবে। ওকে, তো তাপ গতিবিদ্যার প্রথম সূত্র নিলাম, তাপ গতিবিদ্যার প্রথম সূত্র থেকে পাই আমরা dq is equal to du, লিখে দেবে তাপ গতিবিদ্যার প্রথম সূত্র থেকে পাই du প্লাস dw। ওকে, এটা আমরা লিখলাম। আমরা রুদ্ধতাপ প্রক্রিয়ায় পরে ঢুকবো, ঠিক আছে? এবার আমরা যদি একটা সিস্টেমে গ্যাস নিই এবং তাকে নিয়ে যদি প্রসেস এগিয়ে যাই, তো সেই প্রসেসে আমরা দুটো কেস নিতে পারি, একটা হলো আয়তন স্থির অথবা চাপ স্থির। কেন বলছি? মনে করো আমি এই প্রসেসটাতে এখন রুদ্ধতাপে ঢুকিনি, রুদ্ধতাপের চাপ আয়তন দুটাই পরিবর্তন হয়। আমি মনে করলাম যে একটা এই প্রসেসটা এই গ্যাসটাই নিয়েছি, এই গ্যাসটাই নিয়েছি এবং এই গ্যাসটার ক্ষেত্রে আমি স্থির আয়তনিক পদ্ধতি অ্যাপ্লাই করছি, মানে এর মধ্যে কোনো আয়তন স্থির আছে মনে করো। যদি স্থির আয়তনিক পদ্ধতি অ্যাপ্লাই করি তাহলে আমরা জানি dq is equal to du plus 0, because স্থির আয়তনিক পদ্ধতি মানে dw is equal to স্থির আয়তনিক পদ্ধতি। কি স্থির আয়তনিক মানে আমি
সিস্টেম নিলাম, নিয়ে করলাম কি আয়তনটা পরিবর্তন হতে দেব না, এরকম পদ্ধতি প্রথমে নিলাম, তাহলে এক্ষেত্রে ডিডব্লিউটা 0 হয়ে গেল। সো স্থির আয়তনের যদি পদ্ধতি হয় সেক্ষেত্রে ডিকিউ ইজ ইকুয়াল টু ডিইউ হয়। কেন এটা করছি বুঝতে পারবেন। তাহলে ডিইউটা ফাইন্ড করতে পারবো। কেমন করে ফাইন্ড করতে পারবো? যদি স্থির আয়তনিক পদ্ধতি হয় তাহলে সেক্ষেত্রে ওই গ্যাসটা যে আপেক্ষিক তাপটা মেনে চলবে দ্যাট ইজ সিভি, তাই তো? স্থির আয়তনিক পদ্ধতি হলে গ্যাসটা যে আপেক্ষিক তাপ মেনে চলবে দ্যাট ইজ সিভি। এবং মনে করো এই স্থির আয়তনিক পদ্ধতিতে ওই গ্যাসটার টেম্পারেচার ডিটি পরিমাণ পরিবর্তিত হয়েছে। ডিটি পরিমাণ উষ্ণতা মানে পরিবর্তন হবে, কারণ এটাতে রুদ্ধতা প্রক্রিয়ায় উষ্ণতা পরিবর্তন হয়, সো আমি উষ্ণতা পরিবর্তন নিতে পারি। সো ডিটি পরিমাণ যদি উষ্ণতা পরিবর্তন হয়, সিভি যদি আপেক্ষিক তাপ হয়, আর একটা কথা, যদি আমি 1 মোল গ্যাস নিই, অবশ্যই সিটা ক্যাপিটাল, হ্যাঁ, যদি 1 মোল গ্যাস নিই তাহলে আমরা জানি H ইকুয়াল টু mst, অর্থাৎ এই যে dq পাবে সেই dq ইজ ইকুয়াল টু হবে m মানে 1, s মানে cv আর t মানে dt। সিটা আমি বড় করে কিন্তু আমি এভাবে লিখি। সো dq ইকুয়াল টু cv dt। তাহলে এই কথাটা বুঝলে? তাহলে আমি বুঝলাম যে একটা যে কোনো গ্যাস dq ইকুয়াল টু du প্লাস dw মেনে চলে, এবং সেই গ্যাসটি যদি স্থির আয়তনিক পদ্ধতিতে কাজ করি তাহলে সেটা dq টা du সমান হয়। আবার সেটা যদি স্থির আয়তনিক হয় তাহলে dq এর ভ্যালু হয় cv dt। আবার যদি সেটা স্থির আয়তনিক হয় তাহলে dq মানে du, সো du কে বলা যাবে cv dt। আমি এইটুকু করলাম। এবার প্রশ্ন হলো, আমি যে প্রসেসটা নেব সেটা তো স্থির আয়তনিক প্রসেস নয়, তাই না? তবে স্থির আয়তনিক প্রসেস নিলাম কেন? কারণ আমি জানি যদি কোনো গ্যাসের উষ্ণতা ডিটি পরিমাণ বৃদ্ধি করি, যদি কোনো গ্যাসের উষ্ণতা ডিটি পরিমাণ বৃদ্ধি করি তাহলে তার আভ্যন্তরীণ শক্তি যেটা বৃদ্ধি হবে সেটা স্থির আয়তনিক পদ্ধতি কি স্থির আয়তনিক পদ্ধতি নয় তার উপর নির্ভর করে না, কারণ আভ্যন্তরীণ শক্তি বৃদ্ধি একমাত্র উষ্ণতার উপরে নির্ভর করে। এবার দেখো লাভটা দেখো, আমি স্থির আয়তনিক পদ্ধতি ধরে সিবি ইন্ট্রোডিউস করে আমি ডিউটা বের করে ফেললাম। স্থির আয়তনিক পদ্ধতি যদি নাও হয় ডিউটা তো চেঞ্জ হবে না। কথাটা বুঝলে? স্থির আয়তনিক পদ্ধতি ধরে আমি ডিউটা বের করলাম, কারণ ডিউটা ডিকিউ এর সমান, ডিকিউ বের করলাম, ডিউ বের করে নিলাম। আবার সেই ডিউটা কিন্তু কোনোভাবে আর পরিবর্তন হবে না, কারণ টেম্পারেচার আমি ডিটি চেঞ্জ করেছি আর সিস্টেমটা ওটাই নিয়েছি। তাহলে ওই সিস্টেমটারই যদি আমি স্থির আয়তনিক পদ্ধতি না নিই তাহলে সেক্ষেত্রে অ্যান্সারটা কি হবে? সেক্ষেত্রে হয়ে যাবে আবার dq is equal to du plus dw। স্থির আয়তনিক নয়, বা এখানে লিখতে পারো যে কোনো পদ্ধতি, যে কোনো পদ্ধতি, যে কোনো পদ্ধতি কি আর dw শূন্য হবে না। বাট আমি এই du টাকে cv dt ইউজ করতে পারি, বিকজ dt টেম্পারেচার যদি বৃদ্ধি করি তাহলে যে কোনো প্রসেসেই যে পরিমাণ আভ্যন্তরীণ শক্তি বৃদ্ধি হয় সব প্রসেসে সেম বৃদ্ধি হবে। এই প্রসেসটা কিন্তু আলাদা, বাট এই প্রসেসে যা সিভি ডিইউ হয়েছে সেই ডিইউটাই কিন্তু এখানে প্রযোজ্য। সো আমি স্থির আয়তনিক পদ্ধতি কেন নিচ্ছি? অনলি ফাইন ফর ডিইউ। ডিইউ পেয়ে যাওয়ার পর সেটা আমি ঢুকিয়ে ফেললাম কোথায়? যে কোনো পদ্ধতিতে। এবার যে কোনো পদ্ধতিতে আমি এই সমীকরণটা পাওয়ার পর আমি এবার ঢুকছি রুদ্ধতাপ পদ্ধতিতে। তো এবার যদি রুদ্ধতাপ পদ্ধতিতে ঢুকি, সো আমি এবার ঢুকছি, স্টেপগুলো কিন্তু বুঝবে আর করবে রুদ্ধতাপ পদ্ধতিতে। যে আমি রুদ্ধতাপ পদ্ধতিতে ঢুকে গেলাম সাথে সাথে কিন্তু ডিকিউ বিকাম 0, তাই না? কারণ আমরা কি জানি যে রুদ্ধতাপ প্রক্রিয়ায় কোন রকম তাপ ঢোকে না বা কোন রকম তাপ বেরায় না, ডিকিউ। সো রুদ্ধতাপ প্রক্রিয়ার ক্ষেত্রে আবার এই সূত্রটা পাল্টে হয়ে গেল 0 is equal to cv dt প্লাস dw। ব্যাস এখান থেকে আমরা পেয়ে গেলাম dw is equal to minus cv dt। প্রথমত এইটাকে বক্স করে নাও। সো রুদ্ধতাপ প্রক্রিয়ায় কার্য করতে গেলে আমরা জানি ওখানে আয়তনের পরিবর্তনের মানে ইম্পর্টেন্ট হলো উষ্ণতার পরিবর্তন, এবং উষ্ণতার পরিবর্তন dt দিয়ে একটা ইকুয়েশন পেয়ে যাচ্ছি, এটাকে ইন্টিগ্রেশন করে যদি আমি দেখে নিই যে রুদ্ধতাপ প্রক্রিয়ায় উষ্ণতা T1 থেকে T2 হয়েছে, ইন্টিগ্রেশন করে পেয়ে যাবো w কত। সো এটা আগে একটু মাথায় ঢুকে নাও, এটা আমরা কিন্তু রুদ্ধতাপ প্রক্রিয়ায় কার্যে লাগবে। মানে একটা কথা বলে দিই, যদি রুদ্ধতাপ প্রক্রিয়া তোমাকে কার্যের রাশিমালা বের করতে বলে তাহলে কিন্তু এতদূর করে তারপরে রুদ্ধতাপ প্রক্রিয়ায় কার্যের রাশিমালাটা বের করতে হবে, ঠিক আছে? যখন করবো বুঝতে পারবে।
আর এটা কিন্তু আমরা করছি পিভি টু দি পাওয়ার গামা ইকুয়াল টু ধ্রুবক। ওকে, তো ডিডব্লিউ ইকুয়াল টু কি মাইনাস সিভিডিটি এত পেয়ে গেল। এবার দেখো নেক্সট, এবার আমার ইন্টারেস্ট ছিল কোথায়, আমার ইন্টারেস্ট ছিল তোমার পিভি টু দি পাওয়ার গামা প্রমাণ করা, তাই তো? সো ডিডব্লিউ কে আমরা লিখতে পারি পিডিভি, লিখতে পারি তখন, কারণ এখানে পি আয়তন মানে চাপ আয়তন দুটোই পরিবর্তন হয়, আমার কোনো চাপই নেই এখানে যে এর উপর কেউ স্থির থাকবে বা কিছু ভালো মন্দ জিরো হবে, স্থির আয়তনিক পদ্ধতি কিছু না, রুদ্ধতাপ পদ্ধতিতে এইসব কোনো চাপ নাই। সো ডিডব্লিউ কে আমি পিডিভি লিখতে পারি, কোনো সমস্যা নেই। সো ডিডব্লিউ ইকুয়াল পিডিভি ইজ ইকুয়াল টু মাইনাস সিভি ডিটি লাগা গেল। এবার আমরা আবার কিছু মানে খুঁজে পাচ্ছি না উপায়, কি করব, কিভাবে এগাবো। সো আমরা ইউজ করব পিভি ইকুয়াল টু আরটি, কারণ এটা সবাই মানে পিভি ইকুয়াল টু আরটি। এবার পিভি ইকুয়াল টু আরটি কে যদি আমি অবকলন করে দিই, আগেও করেছি আবার করছি, মনে রাখবে। আচ্ছা, এই অবকলনটা কিন্তু উইদাউট সাপেক্ষ করি, মানে মানে ডি ডিএক্স নয়, ডি অনলি, নিচে যে সাপেক্ষ থাকে সেটা এ পাশ ওপাশ দিয়ে কেটে যায়। ওকে, তো এটা যদি অবকলন করি তাহলে কি হবে, পি ডিভি ইকুয়াল টু তুমি বলছো আর ডিটি, তা নয় কিন্তু, পি ডিভি অনলি নয়। আমরা আগে যখন এটা অবকলন করেছিলাম তখন পি কনস্ট্যান্ট ছিল, তাই না? এমন একটা প্রসেস ছিল, কিন্তু এই প্রসেসে পি ভি দুটোই পাল্টায়। সো এই ডেরিভেটিভ করতে গেলে ইউ ভি ডেরিভেটিভ করতে হবে। ইউ ভি ডেরিভেটিভ কি হয়, ইউ রেখে ভি এর, ভি রেখে ডি ইউ এর। সো পি রেখে ডিভি, ভি এর করলাম ডিভি, প্লাস ভি রেখে পি এর করলে টিপি, দ্যাট ইজ ইকুয়াল টু আরটি। আরটি কি হবে, আর তো কনস্ট্যান্ট, কারো কথা শুনবে না, সারা জীবন কনস্ট্যান্ট। সো আর ডি এর ডিটি, বুঝা গেল? সো এখান থেকে যদি আমি ডিটিটা বের করি, সো ডিটি ইজ ইকুয়াল টু হবে পি ডিভি, সরি পি ডিভি প্লাস ভি ডিপি ডিভাইডেড বাই আর, পেয়ে গেলাম এটা। এবার এটা এখানে বসাবো। সো এখান থেকে হবে কি, পি ডিভি is equal to minus CV into P dV plus V dP divided by R। দেখো একদম বুঝতে পারলে কিনা, টুকতে থাকবে স্টেপগুলো, নইলে সব মাথা থেকে বেরিয়ে যাবে। একবার দেখে নাও, তারপরে ভিডিওটা রিভার্স করে টুকবে তারপরে। এবার কি, তাহলে পি ডিভি ইকুয়াল এটা হলো, এবার একটু গুণটা করে দিই, পি ডিভি ইজ ইকুয়াল টু মাইনাস সিভি পি ডিভি। আচ্ছা, আটটাকে আমি এদিকে নিতে পারছি, হ্যাঁ, আর মাইনাস সিভি ভি ডিপি। ওকে, আচ্ছা, আর মানে কি আবার সিভি মাইনাস সিভি, এটা বললাম সিপি মাইনাস সিভি ইন্টু পি ডিভি, ওদিকে হয়ে গেল মাইনাস সিভি পি ডিভি মাইনাস সিভি ভি ডিপি। এবার যদি গুণটা করে দিই, তাহলে সিপি পি ডিভি মাইনাস সিভি পি ডিভি ইজ ইকুয়াল টু মাইনাস সিভি পি ডিভি মাইনাস সিভি ভি ডিপি। এটা দেখো মাইনাস সিভি পি ডিভি মাইনাস সিভি পি ডিভি সেম সেম কেটে গেল। স্টেপগুলো দেখবে, সিম্পল ক্যালকুলেশন, শুধু পি ভি সি ভি শুনতে পাচ্ছি বুঝতে পারছি, কিন্তু মন দিয়ে শান্তভাবে দেখো, একদম সোজা ক্যালকুলেশন, কিচ্ছু নেই। ওকে, তাহলে এখান থেকে আমরা পেলাম কি, সিপি ইন্টু পি ডিভি ইজ ইকুয়াল টু মাইনাস সিভি ইন্টু ভি ডিপি। ওকে, এবার দুটোকে এই সাইডে করে নিচ্ছি, হ্যাঁ, তাহলে প্লাস হিসাবে লিখতে পারবো। মিটাইটা ফটাফট একটু দেখে নাও, দেখলে? সো আমি এটা লিখতে পারি এখন, সিপি ইন্টু পি ডিভি প্লাস সিভি ইন্টু ভি ডিপি ইজ ইকুয়াল টু 0। এখান থেকে তাহলে লিখতে পারি, আমি এখান থেকে কি করলাম, প্রথমে বোথ সাইডকে সিপি সিভি দিয়ে ভাগ করে দিলাম, সিভি দিয়ে, তাহলে এটা কি যাবে, সিপি বাই সিভি পি ডিভি
প্লাস 1 মানে লেখার দরকার নাই, ভি ডিপি ইজ ইকুয়াল টু 0। তারপরে কি করলাম, সি বাই সি মানে আমরা কি জানি গামা, সো গামা পি ডিভি প্লাস ভি ডিপি ইজ ইকুয়াল টু 0। এবার কি করলাম, বোথ সাইডে পি ভি দিয়ে ভাগ করে দিলাম, তাহলে কি হলো গামা, এটা যদি পি আর ভি দিয়ে ভাগ করি তাহলে পি পি কেটে যাবে, শুধু ডিভির সাথে ভি বাঁচবে, প্লাস এদিকে ভিভি কেটে যাবে, সো ডিপির সাথে পি বাঁচবে ইকুয়াল টু 0। দেখা যাচ্ছে বুঝলে কিনা, টুকে নাও ওপরটা মিটাচ্ছি। সুন্দর ক্যালকুলেশন, একটু মন দিয়ে দেখবে আর আগে বুঝতে পারবে। আগে ক্যালকুলেশনটা বুঝবে, তারপরে একবার পজ করে মানে ব্যাক করে টুকবে, তারপরে আবার দেখবে খাতাটা, ইজি বুঝতে পারবে, কিচ্ছু নাই, একদম সহজ ক্যালকুলেশন। এবার কি করলাম, এই যখন এই পার্টটা পেয়ে গেলাম, বোথ সাইডে এবার আমি ইন্টিগ্রেশন নিয়ে নিলাম। সো কি হবে, ইন্টিগ্রেশন গামা ডিভি বাই ভি প্লাস ইন্টিগ্রেশন ডিপি বাই পি। যখন আমি বোথ সাইডে ইন্টিগ্রেশন নিলাম, ওপাশে 0, কিন্তু প্রত্যেকটা ইন্টিগ্রেশনের সাথে কিন্তু একটা ধ্রুবক আসবে, সো দ্যাট ইজ এখানে সেই ধ্রুবকটা ওপাশে চলে যাবে, সো মাইনাস সি হবে, মাইনাস সি কে আলাদা আমি সি লিখতে পারি, সো একটা ধ্রুবক তৈরি হবে। ওকে, এবার ইন্টিগ্রেশন যদি করি তো গামা বেরিয়ে গেল, ডিভির ইন্টিগ্রেশন হলো ln v প্লাস ডিপি বাই পি ইন্টিগ্রেশন হলো ln p। এবার আমি ln দেখে ইন্টিগ্রেশনের যে ধ্রুবকটা সেটাকেও নিজের মতো পাল্টাতে পারি, সো ধ্রুবকটাকে আমি করে দিলাম ln c, কোনো সমস্যা নেই। ওকে, তো ধ্রুবকটা আমি ln c করে দিলাম। আচ্ছা, নেক্সট স্টেপে আমরা একটু লগ শিখবো। সেটা দেখো, লগ কি হয়, প্রথমত যদি কোনো লগের আগে কিছু থাকে সেটা মাথায় উঠে যায়, সো ln v টু দি পাওয়ার গামা যোগ ln p ইজ ইকুয়াল টু ln c। সো এখান থেকে বলতে পারি p মানে ln p v টু দি পাওয়ার গামা গুণ হয়ে গেল ইকুয়াল টু ln c। এবার ln কেটে গেল, সো বাঁচলো কি p v টু দি পাওয়ার গামা ইকুয়াল টু c বা ধ্রুবক। বুঝতে পারলেন, হয়ে গেল প্রমাণ। এটাই আমাদের ছিল আইটেম নেই, দেখো বুঝতে পারলি না, একটু বড় ক্যালকুলেশন, একটু কঠিন সামান্য, কিন্তু একবার বুঝে গেলে মাথা থেকে কোনোদিন বেরাবে না, একদম সিল হয়ে যাবে। সো পিভি টু দি পাওয়ার গামা ইকুয়াল টু ধ্রুবক। ওকে, আশা করি বুঝতে পেরেছো। চলো নেক্সট আমরা করবো রুদ্ধতাপ প্রক্রিয়ায় কার্য।